প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমাদের নির্ধারিত বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, গত দিন আমরা যে ক্লাসটি করেছিলাম আর্থিক অবস্থার বিবরণীর বিশদ আয় বিবরণী নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা বিশদ আয় বিবরণীর পরে সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সংরক্ষিত আয় বিবরণীতে যাওয়ার পূর্বে বিশদ আয় বিবরণী নিয়ে তোমাদের সাথে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা গতদিন জেনেছিলাম বিশদ আয় বিবরণী, এবং বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের যেটা প্রয়োজন নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, পরিচালন মুনাফা, কর পূর্ব নিট মুনাফা এবং কর পরবর্তী নিট মুনাফা। আমরা নিট বিক্রয়ের ক্ষেত্রে জেনেছিলাম যে নিট বিক্রয় বের করতে গেলে আমাদের প্রথমে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বাদ, ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়, মুনাফাহীন বিক্রয় এবং অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বের করতে চাই, শুরুতেই লাগবে আমাদের প্রারম্ভিক মজুদ, তার সঙ্গে যোগ করব আমরা নিট ক্রয়। নিট ক্রয়ের উপাদানগুলো গতদিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরেও বলি ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ আগুনে বিনষ্ট পণ্য বাদ মুনাফাহীন বিক্রয় যোগ অলিখিত ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিনে বলেছিলাম এগুলো যতটা তথ্য আমাদের সামনে থাকবে ঠিক ততটা তথ্য দিয়েই আমরা অঙ্কগুলো তৈরি করব। এই নিট ক্রয়ের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি এবং সমাপনী মজুদ যদি বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ গতদিন যেমনটি আমরা বলেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের 4টি উপাদান। একটি হলো প্রারম্ভিক মজুদ, 2 নাম্বার আইটেম হলো আমাদের নিট ক্রয়, 3 নাম্বার আইটেম প্রত্যক্ষ খরচ। এই 3টি আইটেম যোগ এবং সমাপনী মজুদ যদি থাকে সেটি হবে বিয়োগ। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব মোট মুনাফা বা মোট লাভ। এই মোট লাভের সাথে আমরা যোগ করব প্রথমে পরিচালন মুনাফা, অর্থাৎ প্রাপ্ত বাট্টা চালানি কারবার হতে মুনাফা এবং পদেয় বাট্টা সঞ্চিতি যদি থাকে, এবং বাদ দিব আমরা পরিচালন ব্যয়, অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বছরে মুনাফা অর্জনের জন্য যে সমস্ত খরচগুলো হয়ে থাকে ওই সমস্ত খরচগুলোকে আমরা বলি পরিচালন ব্যয়। অর্থাৎ অফিস কর্মকর্তা কর্মচারীর বেতন, বিজ্ঞাপন খরচ, অনাদায়ী পাওনা, প্যাকিং খরচ, রপ্তানি শুল্ক সহ অন্যান্য যে সকল পরিচালন খরচগুলো থাকে অবচয় অবলোকন সমস্ত খরচ বাদ দিলে আমরা পেয়ে যাব মোট পরিচালন মুনাফা। অর্থাৎ মোট লাভের সাথে পরিচালন আয় যোগ এবং পরিচালন ব্যয় বাদ পেয়ে যাব আমরা মোট মুনাফা, পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন মুনাফা আমরা যোগ করব এবং অপরিচালন ব্যয় যদি থাকে তাহলে আমরা বিয়োগ করব। অপরিচালন মুনাফার সঙ্গে আমরা বলেছিলাম বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, স্থায়ী আমানতের সুদ, উপভাড়া, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, এবং অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা বলেছিলাম মূলধনের সুদ, ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, অস্বাভাবিক ক্ষতি বা আগুনে বিনষ্ট। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ এবং অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মুনাফা বা নিট ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমাদের এই পর্যন্ত ছিল আলোচনার বিষয়। বিশদ আয় বিবরণীর পরে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কিংস বা নির্ণয়,
সেটি হলো সংরক্ষিত আয় নির্ণয় অথবা রক্ষিত আয় নির্ণয়। সংরক্ষিত আয় নির্ণয়ের পূর্বে আমরা জানব যে সংরক্ষিত আয়টা কি। যৌথমূলধনী কোম্পানি সারা বছর তাদের ব্যবসা পরিচালনার মাধ্যমে যে মুনাফাটা অর্জন করে, এই মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়, তাকেই আমরা বলি সংরক্ষিত আয়। অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে যেটি পাই যে নেট মুনাফার দুটি অংশ, নেট মুনাফার দুটি অংশ, একটি হলো লভ্যাংশ, অপরটি হলো সংরক্ষিত আয়। অর্থাৎ নেট মুনাফা থেকে সংরক্ষিত আয় বাদ দিলে যেমনটি পাই লভ্যাংশ, একইভাবে নেট মুনাফা থেকে যদি আমরা লভ্যাংশ বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয় নির্ণয় করার জন্য কিছু দফা আছে আমাদের যোগ করতে হবে এবং কিছু দফা আছে আমাদের বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে সংরক্ষিত আয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে দফাটি আসবে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ যেটি রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া থাকবে, এবং তার সঙ্গে চলতি বছরের যে নেট লাভ সেটি আমরা যোগ করব। আয়কর ফেরত যদি থাকে তাহলে যোগ করব, দাবিহীন লভ্যাংশ থাকলে যোগ করব, এবং আয়কর সঞ্চিতি যেটি রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে যদি থাকে আমরা যোগ করব। অর্থাৎ সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে সাধারণত আমাদের 5টি দফা প্রয়োজন হয়। এখন 5টি দফাই আমাদের অঙ্কে থাকবে এমনটি নয়, এই 5টি দফার মধ্যে যেটি যেটি থাকবে সেটি আমরা যোগ করব, যেটি থাকবে না সেটি যোগ করার দরকার নেই। আবারও লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী যে সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে প্রথমে লাগবে আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, তার সঙ্গে লাগবে চলতি বছরের নেট লাভ, আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোপন এবং আয়কর সঞ্চিতি। এরপরে এখান থেকে যে সমস্ত আইটেমগুলো আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আয়কর সঞ্চিতি যদি যোগ করি তাহলে আয়করটাকে আমরা বাদ দিব। এইখানে আরেকটু কথা একটু বলা দরকার প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে আয়কর সঞ্চিতিটা সংরক্ষিত আয়ের সাথে যোগ না করে আমরা যখন বন্টন সমূহ বাদ দিব তখন আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে নেট ফিগারটুকু আমরা দেখাতে পারি। এরপরে আমাদের বাদের আইটেম আসবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তোমরা জানো লভ্যাংশ সাধারণত 3 প্রকার, একটি হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ এবং চূড়ান্ত লভ্যাংশ। একটি পতিতদশা কোম্পানি তাদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আর্থিক বছরের মাঝামাঝি সময়ে কখনো কখনো প্রণোদনা স্বরূপ যে লভ্যাংশ ঘোষণা করে থাকে তাকেই বলি সাধারণত আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে বছরের ঠিক একেবারে মাঝামাঝি হতে এমনটি নয়, তবে অবশ্যই সেটা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার পূর্বে হতে হবে, এবং যখন চূড়ান্ত লভ্যাংশ আমাদের ঘোষণা করা হবে বা প্রদান করা হবে তখন অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশের সঙ্গে সমন্বয় করতে হবে। এরপরে আছে প্রস্তাবিত লভ্যাংশ, অর্থাৎ আমরা জানি প্রতি বছর কোম্পানিকে এজিএম করতে হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালনা পরিষদ যে লভ্যাংশ প্রস্তাব করে তাকে আমরা বলি প্রস্তাবিত লভ্যাংশ, এবং বছর শেষে বা আর্থিক বছর শেষে কোম্পানির সমস্ত আর্থিক তথ্য বিশ্লেষণ স্বরূপ যে লভ্যাংশটা ঘোষণা করা হয় বা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আমরা বলি চূড়ান্ত লভ্যাংশ। এছাড়া আরো আছে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর, যদি আরো কোনো তহবিল থাকে সেই তহবিলে স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে, আমরা সংরক্ষিত আয় তৈরি করি নেট মুনাফা অর্থাৎ হলো বিশদ আয় বিবরণী তৈরির পর। তো নেট মুনাফা থেকে এখানে যে সমস্ত তহবিল তৈরি করা হয়, অর্থাৎ এক কথায় যেটাকে বলা হয় এনি কাইন্ড অফ ফান্ড দ্যাট আর ক্রিয়েটেড ফ্রম নেট ইনকাম, অর্থাৎ নেট মুনাফা হতে যে সমস্ত তহবিলগুলো তৈরি হয় সমস্ত তহবিলগুলো সাধারণত সংরক্ষিত আয় হতে আমরা বিয়োগ করি।
আমাদের অনেক সময় যেটি আমরা প্রায় করে থাকি যে কোন কোন দফাগুলো বিয়োগ হবে এটি আমরা মুখস্থ করে থাকি। মুখস্থ না করে তোমরা যদি একটু স্মরণ করো যে নেট মুনাফা আমরা যোগ করি সংরক্ষিত আয়ের সাথে, তাহলে নেট মুনাফা হতে যে সমস্ত তহবিল তৈরি করা হবে সেগুলো অবশ্যই বাদ যাবে। সেক্ষেত্রে আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে যদি দুটো বা তিনটে আইটেম যদি একটু মনে করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হব। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে সংরক্ষিত আয়ের সাথে যোগ হবে নেট মুনাফা, আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশের অবলোকন এবং আয়কর ফেরত। ঠিক একইভাবে বিয়োগ হবে মাত্র 4টি বা 3টি আইটেম মনে করলেই হবে। সেটি হলো আমাদের প্রথমে আয়কর বাদ দিব, এরপরে লভ্যাংশ, সেটি অন্তর্বর্তীকালীন প্রস্তাবিত বা চূড়ান্ত যে লভ্যাংশই হোক না কেন। এছাড়া যত প্রকার তহবিল আছে যেটি নেট মুনাফা হতে তৈরি, অর্থাৎ সেটি সাধারণ সঞ্চিতি তহবিল হতে পারে, লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে পারে, প্রতিপূরক তহবিল হতে পারে। এই তহবিলগুলো নিয়ে আমি সামান্য একটু আলোকপাত করব। সাধারণ সঞ্চিতি তহবিল, নেট মুনাফা, নেট মুনাফার যে অংশটুকু আলাদা করে রেখে দেওয়া হয় তাকেই আমরা বলি সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফার হতে যে তহবিল তৈরি করা হয়, অর্থাৎ ভবিষ্যতে সেটা মূলধন গঠনের জন্য হতে পারে অথবা কারবারের অন্য যে কোনো প্রয়োজনে, যে নেট মুনাফা হতে যে অংশটুকু সংরক্ষিত হয় ওই সংরক্ষিত আয়ের যে অংশটুকু দ্বারা আমরা তহবিল তৈরি করি তাকে আমরা বলি সাধারণ সঞ্চিতি তহবিল। এছাড়া আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আমরা জানি কোম্পানির কিছু নর্মস আছে বা আদর্শ আছে যে কোম্পানি সাধারণত প্রতি বছর তাদের স্থিতিশীল লভ্যাংশ প্রদান করতে আগ্রহী থাকে। অর্থাৎ আমরা জানি ব্যবসা জগৎ মানেই হলো সেখানে লাভ লস দুটোই থেকে থাকে। এখন কাঙ্ক্ষিত মুনাফা প্রতি বছর কোম্পানি চাইলেও অর্জন করতে পারে না, যার জন্য কোনো বছর যদি কোম্পানি তাদের লভ্যাংশের মুনাফার পরিমাণ কম অর্জন করে তাহলে পর্যাপ্ত লভ্যাংশ অথবা স্থিতিশীল লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কোম্পানি নেট মুনাফার যে অংশটুকু আলাদা করে রেখে দেয়। অর্থাৎ যখন কোনো বছর যদি কোম্পানি তাদের মুনাফা পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে অসমর্থ হয় তখন ওই তহবিল হতে আমাদের লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। এটাকেই আমরা বলি লভ্যাংশ সমতাকরণ তহবিল। এছাড়া আরেকটি তহবিল আছে প্রতিপূরক তহবিল। প্রতিপূরক তহবিল সাধারণত দায় পরিশোধের ক্ষেত্রে তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এটিও সংরক্ষিত আয়েরই একটি অংশ। সংরক্ষিত আয়ের যে অংশটুকু কোম্পানি বাহির থেকে অথবা অন্য জায়গা থেকে যখন ঋণ গ্রহণ করে থাকে একটা নির্দিষ্ট সময় শেষে ওই ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করার জন্য একটি তহবিল তৈরি করে থাকে, যেটিকে আমরা বলি প্রতিপূরক তহবিল। এই প্রতিপূরক তহবিল আবার কখনো কখনো কোম্পানি অন্যত্র বিনিয়োগ করে থাকে এবং ওই বিনিয়োগ নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগ এবং বিনিয়োগের সুদ দ্বারা ওই ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করার জন্য যে বিনিয়োগ করা হয় তখন তাকে আমরা সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট বলে থাকি। এই সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট সম্পত্তি হিসেবে আমরা আর্থিক অবস্থার বিবরণের সম্পদ পাশে দেখিয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে প্রথমে থাকবে আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, এর সঙ্গে থাকবে আমাদের নেট মুনাফা, এছাড়া অন্যান্য উপাদান যদি থাকে আমরা দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে আয়কর, লভ্যাংশ, সেটি অন্তর্বর্তীকালীন প্রস্তাবিত বা চূড়ান্ত লভ্যাংশ যেটি হোক না কেন, এবং যাবতীয় তহবিল অর্থাৎ সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, প্রতিপূরক তহবিলের স্থানান্তর, দরিদ্র তহবিলের স্থানান্তর এবং অন্যান্য তহবিল যদি থাকে সমস্ত তহবিল এখান থেকে আমাদের বাদ দিতে হয়। দিলেই আমরা পাবো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এখন আমরা একটু কিছু কাল্পনিক তথ্য দিয়ে একটি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতের চেষ্টা করব। আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি দেখি তাহলে পাবো আমরা প্রথমে দিলাম আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক
উদ্বৃত্ত আমরা দিলাম ৭৫,০০০ টাকা। নেট মুনাফা অর্থাৎ কর পরবর্তী নেট মুনাফা দিয়েছি আমরা ৬০,০০০ টাকা। আয়কর ২০,০০০ টাকা। আয়কর সঞ্চিতি ১৫,০০০ টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছি আমরা ২০,০০০ টাকা। সঞ্চিতি সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর দিয়েছি আমরা ১০,০০০ টাকা। প্রতিপূরক তহবিলে স্থানান্তর ৫,০০০ টাকা। বলা হলো যে এখান থেকে তোমরা একটি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে যে আমরা দিয়েছি প্রথমে সংরক্ষিত এর প্রারম্ভিক উদ্বৃত্ত ৭৫,০০০ টাকা, নেট মুনাফা দিয়েছি ৬০,০০০ টাকা, আয়কর এবং আয়কর সঞ্চিতির পরিমাণ ২০,০০০ এবং ১৫,০০০, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে আমাদের ২০,০০০, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর ১০,০০০ এবং প্রতিপূরক তহবিলে স্থানান্তর আছে আমাদের ৫,০০০ টাকা। একটু কথা বলে রাখা দরকার, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর এবং প্রতিপূরক তহবিলে স্থানান্তর শুধু এটি নয়, যে কোনো তহবিলে স্থানান্তর করতে যদি বলা হয় এবং একটি কোম্পানি আর্থিক বছরে যদি তাদের মুনাফা পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে কখনোই তহবিলে স্থানান্তর করা যাবে না। অর্থাৎ যে কথাটুকু একটু ভালো করে মনে রাখতে হবে যে আমাদের নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে এখানে কত, ৬০,০০০ টাকা। সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলা হয়েছে ১৫,০০০ টাকা, ১০,০০০ এবং ৫,০০০। যদি এমনটি হতো দুটি তহবিলে স্থানান্তর পরিমাণ ৬০,০০০ টাকার ঊর্ধ্বে, তাহলে এই দুটি দফা আমরা সংরক্ষিত আয় বা আর্থিক অবস্থার বিবরণী কোথাও দিতাম না, শুধু অঙ্কের শেষে নোট আকারে লিখে দিতাম নেট মুনাফা পর্যাপ্ত পরিমাণ না হয় সংরক্ষিত তহবিলে স্থানান্তর করা গেল না বা স্থানান্তর করা হয়নি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি অঙ্ক দিয়েছি, এখান থেকে যদি আমরা এখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে যাই, তাহলে আমরা যেটি বলেছি আমার নেট মুনাফা দেওয়া আছে ৭৫,০০০ টাকা, আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত আছে ৭৫,০০০, নেট মুনাফা ৬০,০০০, আয়কর সঞ্চিতি ২০,০০০ এবং ১৫,০০০, এবং তহবিলে স্থানান্তর আছে আমাদের ১০,০০০ এবং ৫,০০০ টাকা। এখন এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব সেটি হলো এটি আমরা মিশিয়ে দিচ্ছি একটু। আমরা এখন সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত করতে যাব। প্রথমে লিখব সংরক্ষিত আয় নির্ণয় ৩১শে ডিসেম্বর, আমরা একটা সাল ধরে নিলাম ২০১৯। আমরা প্রথমে দিব বিবরণ, বিস্তারিত
পরিমাণ আমরা শুরুতে জানি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত। এখানে যদি আমরা সংরক্ষিত আয়ের তারিখ দিতাম তাহলে আর প্রারম্ভিক আয়ের উদ্বৃত্ত দেওয়ার দরকার নেই। আছে আমাদের ৭৫,০০০ টাকা যোগ নেট মুনাফা, আমাদের ৬০,০০০ যোগ আয়কর সঞ্চিতি আমরা দিয়েছি ১৫,০০০। আমরা যখন অঙ্ক করি তখন দেখাইছিলাম যে সংরক্ষিত আয়, প্রারম্ভিক উদ্বৃত্ত, নেট লাভ, আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোপন এবং আয়কর সঞ্চিতি। কিন্তু আমরা তথ্যে পেলাম মাত্র ৩টি। অর্থাৎ হলো আমরা যেটাই বলেছি যে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে এবং যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সেগুলো আমরা প্রয়োগ করব। এখন যদি আমরা যোগ করি তাহলে পাই ১,৫০,০০০ টাকা। বাদ বন্টন সমূহ প্রথমে আমরা দিলাম আয়কর, আমাদের তথ্যে দেওয়া আছে ২০,০০০। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে আমাদের ১০,০০০। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর আছে আমার ১০,০০০। প্রতিপূরক তহবিলে স্থানান্তর আছে ৫,০০০। যদি এই সমস্ত আইটেমগুলো আমরা যোগ করি তাহলে পাই ৪০,০০০ টাকা। এখন ২০, ১০, ১০, ৪০ এবং ৫ ৪৫,০০০ টাকা। আমাদের যোগফল পেয়েছি আমরা ১,৫০,০০০ টাকা এবং বন্টন অর্থাৎ বিয়োগের যোগফল পেয়েছি আমরা ৪৫,০০০ টাকা। যদি বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা ১,০৫,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। আমরা লিখতে পারি এখন সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। আমাদের সংরক্ষিত আয় নির্ণয় করা শেষ। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, আমরা বিশদ আয় বিবরণী করি, সংরক্ষিত আয় বিবরণী করি অথবা আর্থিক অবস্থার বিবরণী করি। আমাদের দুটি বিষয়ের প্রতি সবসময় মনোযোগ দিতে হয়। একটি হলো আমাদের রেওয়া মিলে প্রদত্ত তথ্য এবং রেওয়া মিলের পরে যে সমস্ত সমন্বয়ের দফাগুলো থাকে এই সমন্বয় সমূহ, অর্থাৎ সমন্বয় এবং রেওয়া মিল দুটোকে এক জায়গায় করেই আমরা বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী
এবং সংরক্ষিত আয় অবস্থার বিবরণী তৈরি করে থাকি। আমরা যদি শুধু রেওয়া মিলের দিকে লক্ষ্য করে সমন্বয়ে যদি লক্ষ্য না করি, তাহলে যেমন আমাদের সঠিক বা প্রকৃত আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি হবে না বা নির্ণয় করতে আমরা ব্যর্থ হব। একইভাবে শুধু যদি সমন্বয়ের দিকে লক্ষ্য করি এবং রেওয়া মিলের তথ্যগুলোকে যদি আমরা বিবেচনা না করি, তাহলেও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আমরা ব্যর্থ হব। এখন এই সমন্বয় নিয়ে দুটি কথা বলি। অনেক শিক্ষার্থী অনেক কিছু সমন্বয়গুলো নিয়েই অনেক কিছু জানতে চায়, কিভাবে তৈরি করা হয়। আজকে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করার অর্থাৎ হলো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার পর আমাদের যে সমন্বয়গুলো দেওয়া আছে, সেই সমন্বয়গুলো নিয়ে একটু দুটি কথা বলেই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে সমন্বয়টা কি। সমন্বয় হলো যে একটি কারবার প্রতিষ্ঠানের, একটু লক্ষ্য করতে হবে যে একটি কারবার প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে বা হিসাবকাল শেষে প্রকৃত আর্থিক ফলাফল অর্থাৎ নেট মুনাফা বা নেট ক্ষতি এবং প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শনের জন্য সমন্বয় সমূহের যে জাবেদা প্রদান করা হয়ে থাকে তাকে বলি আমরা সমন্বয় জাবেদা। অর্থাৎ হলো সমন্বয়ের মূল কাজটি হলো বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রদর্শনের জন্য হয় যোগ অথবা বিয়োগ করতে হবে। সমন্বয়কে প্রধানত আমরা দুটো অংশে ভাগ করে থাকি। একটি হলো আমাদের বকেয়া সমূহ, আরেকটি হলো আমাদের অগ্রিম সমূহ। বকেয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো বকেয়া আয়, আরেকটি হলো বকেয়া ব্যয় বা খরচ। একইভাবে অগ্রিমকেও আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো অগ্রিম আয়, অপরটি হলো অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ। প্রিয় শিক্ষার্থী, বকেয়ার নেশারটা একটু যদি তোমরা মনে রাখো, তাহলে অতি সহজেই আমরা বিশদ আয় বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি। বকেয়ার নেশারটি হলো, প্রথম শর্ত হলো যোগ। প্রশ্নটা হলো কার সঙ্গে যোগ। সেক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে বকেয়া আয় না বকেয়া ব্যয়। যদি সেটি বকেয়া আয় হয়, তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ। অপরদিকে যদি সেটি হয় বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ। তাহলে বকেয়ার যে বৈশিষ্ট্য, আমরা আগে প্রথম দুটো বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য শিখলাম। প্রথম বৈশিষ্ট্য হলো, যদি আমাদের বকেয়া আয় হয়, তাহলে বিশদ আয় বিবরণীর সাথে সেটা হয় পরিচালনায় অথবা অপরিচালনায় তার সঙ্গে যোগ হবে। এবং যদি সেটি হয় বকেয়া খরচ, তাহলে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় অথবা অপরিচালন ব্যয় যে কোনোটার সাথে তার নেশার অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুসারে যোগ হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বকেয়ার নেশারটা কি বললাম, বকেয়া যদি খরচ হয়, বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ এবং চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। আমি আবারও বলি, বকেয়া খরচ হলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হবে। অপরদিকে বকেয়া যদি আয় হয়, বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে তাকে দেখাতে হবে। তাহলে বকেয়া নিয়ে আমার বিশ্বাস তোমাদের যে মতানৈক্য অথবা বোঝার সমস্যা সেটা কেটে গেছে। এখন অগ্রিমের ক্ষেত্রে আসি। অগ্রিমের নেশারটা হলো, বকেয়ার নেশারটা যদি যোগ হয়, অগ্রিমের নেশারটা হবে আমাদের বিয়োগ। ভালো করে মনে রাখতে হবে, বকেয়ার নেশার হলো যোগ, অগ্রিমের নেশার হলো বিয়োগ। অগ্রিম যদি আয় হয়, প্রিয় শিক্ষার্থী, অগ্রিম যদি আয় হয়, যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়, বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ এবং চলতি দায়।
অপরদিকে অগ্রিম যদি খরচ হয় তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচ হতে বিয়োগ এবং চলতি সম্পত্তি, অর্থাৎ বকেয়ার নেচারটা হলো বকেয়া মানেই আয় বিবরণীতে যোগ, সেটা আয় হোক অথবা ব্যয় হোক, অপরদিকে চলতি দায় এবং চলতি সম্পদ। আর অগ্রিম খরচের ক্ষেত্রে খরচ থেকে বাদ চলতি সম্পদ, অগ্রিম আয়ের ক্ষেত্রে আয়ের থেকে বিয়োগ এবং চলতি দায়। এখন আমরা কিছু সমন্বয়ের বিষয়গুলো এর ভিতরে আলোচনা করব যে বকেয়ার নেচারটা। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে করো আমরা অঙ্কে দিলাম বকেয়া মজুরি, বকেয়া মজুরি 1000, বকেয়া বা প্রাপ্য বিনিয়োগের সুদ 4000, অনুপার্জিত আয় 500, অগ্রিম ভাড়া 2000। আমরা 4টি এন্ট্রি দেখিয়েছি। একটি হলো, প্রথমটি হলো আমাদের বকেয়া মজুরি, দ্বিতীয়টি হলো বকেয়া বিনিয়োগের সুদ অথবা প্রাপ্য বিনিয়োগের সুদ, তৃতীয়টি হলো অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, চতুর্থটি হলো আমাদের অগ্রিম ভাড়া, যেটি আমরা জানি অগ্রিম খরচ হিসাবে। এখন লক্ষ্য করতে হবে, প্রথম দুটি বকেয়া সংক্রান্ত, পরের দুটি আমাদের অগ্রিম সংক্রান্ত। আমরা বকেয়া নেচারটা কি শিখেছি? বকেয়া মানেই যোগ, বকেয়া মানেই যোগ। প্রথমটি যেটি আছে বকেয়া মজুরি, আমরা যখন বিশদ আয় বিবরণী করব তখন মজুরির সাথে 1000 টাকা যোগ করব, অপরদিকে 1000 টাকা আবার চলে যাবে আমাদের চলতি দায় হিসাবে। একইভাবে বকেয়া বিনিয়োগের সুদ অপরিচালন আয়, অর্থাৎ হলো বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে বা অপরিচালন আয় হিসাবে যোগ, অপরদিকে চলতি সম্পদ। অনুপার্জিত আয়, যেটাকে আমরা অগ্রিম আয় বলি, অগ্রিমের নেচারটা হলো আয় অথবা আয় হলে আয় থেকে বিয়োগ, খরচ হলে খরচ থেকে বিয়োগ। অগ্রিম আয় সংশ্লিষ্ট বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ এবং চলতি দায়। অপরদিকে অগ্রিম ভাড়া, বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ভাড়া খরচ থেকে আমরা বাদ দিব এবং চলতি সম্পদ হিসেবে তাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করব। প্রিয় শিক্ষার্থী, এছাড়া আমরা কিছু বিষয় নিয়ে আরো বিস্তারিত কিছু বিষয়, সমন্বয়ের বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যে আমরা যদি একটু স্লাইড শোয়ের দিকে লক্ষ্য করে দেখি তাহলে যেটা পাই, প্রথমে কিছু একটা সমন্বয় আছে। সমাপনী মজুদের ক্রয় মূল্য 30,000 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে আমাদের 32,000 টাকা। গতদিনই এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে সমাপনী মজুদের যদি দুটি মূল্য দেওয়া থাকে, এই ক্রয় মূল্য এবং বাজার মূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট সেটাকেই আমরা সমাপনী মজুদ ধরে থাকি। সেক্ষেত্রে একটা আমরা ওয়ার্ড ইউজ করেছিলাম যেটাকে আমরা বলেছিলাম এলসিএম, অর্থাৎ লোয়ার অফ কস্ট অফ মার্কেট ভ্যালু। এরপরে অর্থাৎ এখন এর প্রয়োগটা আমরা একটু দেখব, সমাপনী মজুদের প্রয়োগটা কোথায়। সমাপনী মজুদ একটু লক্ষ্য করতে হবে, আমরা এখন প্রত্যেকটা এন্ট্রির জন্য দুটো অবস্থা একটু তৈরি করে রাখবো। একটি হলো আমাদের আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আরেকটি হলো আমাদের আর্থিক অবস্থার
বিবরণী আমাদের তিনটা, অর্থাৎ হলো একটি হলো আমাদের বিশদ আয় বিবরণী, আরেকটি সংরক্ষিত আয় বিবরণী এবং অপরটি হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রতিটা সমন্বয়, আমরা জানি সমন্বয়ের আইটেমগুলো সাধারণত 2 জায়গায় যায়, কোনো কোনো আইটেম আবার 3 জায়গায় আমাদের ব্যবহৃত হয়। এখন প্রথমটি আছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ ভালো করে একটু মনে রাখতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে অর্থাৎ বিশদ আয় বিবরণীতে সব বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে বিয়োগ অপর দিকে আর্থিক অবস্থার বিবরণীর আমরা যদি একদিকে দায় এবং সম্পত্তি দেখায়, তাহলে সমাপনী মজুদ চলতি সম্পত্তির দিকে যাবে 30,000 টাকা। ঠিক এইখানেও অর্থাৎ প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ থেকে যে এন্ট্রিটা পাবো সেখান থেকে বাদ দিতে হবে আমাদের 30,000 টাকা। অর্থাৎ তাহলে আমরা প্রথম যে আইটেমটি দেখলাম যে আমার সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে 30,000, 32,000। আমরা সমাপনী মজুদ যেটি কম অর্থাৎ 30,000 টাকাকে কাউন্ট করব এবং এই 30,000 টাকার কাজ হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ দিয়ে যে মোট আইটেম পাবো বা যোগফল পাবো তার থেকে সমাপনী মজুদ বাদ, এবং অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে সেটি চলতি সম্পদ। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় তোমরা এটি ক্লিয়ার হয়ে গেছো। দ্বিতীয় আইটেমে যদি আমরা যাই, সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা এবং বীমা কোম্পানি 60,000 টাকা 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা জানতে চাই বা বলতে চাই যে সমাপনী মজুদ আগুনে বিনষ্ট, সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা। আমি প্রথমেই তোমাদের যেটি বলি যে আগুনে বিনষ্ট নেশারটাই হলো ক্রয় থেকে বাদ প্রথমে দিতে হবে। ভালো করে একটু মনে রাখতে হবে কি বললাম। আগুনে বিনষ্ট প্রথম নেশারটাই হলো আমাদের কার থেকে বাদ দিতে হবে, কোন আইটেম থেকে? ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে ক্রয় কোথায় থাকে? আমাদের বিশদ আয় বিবরণীতে থাকে। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে ক্রয় যে আইটেম থাকবে তার থেকে বাদ দিব আমরা আগুনে বিনষ্ট 6,000 টাকা। আগুনে বিনষ্ট 6,000 টাকা। এর পরের অংশটুকু একটু দেখো, বীমা দাবি দেওয়া আছে আমাদের 60%। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি 6,000 গুণিত 60% তাহলে পাবো 3,600 টাকা। এই 3,600 টাকা অর্থাৎ হলো, আর আরেকটি থাকবে 6,000 টাকা, 3,600 টাকা হলো বীমা দাবি। অপর অংশটি থাকলো আমাদের 2,400 টাকা। এটি হলো 6,000, এটা হলো আমাদের বীমা দাবি, এটা হলো আমাদের বিবিধ অবলিক অস্বাভাবিক ক্ষতি। অর্থাৎ 6,000 টাকার দুটি অংশ আছে। বীমা কোম্পানি দিতে সম্মত হয়েছে আমাদের 3,600 টাকা, আর দিতে চাই নাই অর্থাৎ কারবারের বিবিধ ক্ষতি হয়েছে 2,400 টাকা। এই 2,400 টাকা আমাদের অপরিচালন ব্যয়, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় হিসাবে দেখাবো, এবং 3,600 টাকাকে আমরা চলতি সম্পদ হিসাবে, অর্থাৎ এইখানে গিয়ে আমরা দেব বীমা দাবি 3,600 টাকা। এখন প্রশ্নটা হলো তাহলে সমাপনী মজুদের পরিমাণ কত হবে? সমাপনী মজুদ আগে কত ছিল? 30,000। এই 30,000 টাকা বাদ দিয়ে 30,000 টাকার মধ্যে আগুনে পণ্য বিনষ্ট অন্তর্ভুক্ত আছে আমাদের 6,000 টাকা। তাহলে প্রকৃতপক্ষে সমাপনী মজুদ পূর্ণ হবে আমাদের, সমাপনী মজুদ
সমাপনী মজুদ হবে আমাদের 30,000 মাইনাস 6,000, দ্যাট ইজ 24,000। এইখানেও তাহলে আমাদের 30,000-এর জায়গায় হয়ে যাবে সমাপনী মজুদ পণ্য 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হলো আমরা প্রথম যে শর্তটুকু শিখলাম সেটি হলো আমাদের যে সমাপনী মজুদ যদি থাকে তাহলে সমাপনী মজুদের মূল বৈশিষ্ট্যটা হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমাদের যেটি ছোট সেটিকে সমাপনী মজুদ ধরব, এবং এই সমাপনী মজুদের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে আগুনে বিনষ্টের প্রথম শর্ত হলো সেটি ক্রয় থেকে বাদ যাবে। এখন লক্ষ্য করতে হবে যে আগুনে বিনষ্টটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা, যদি থাকে সমাপনী মজুদ থেকেও বাদ হবে। এখানে আরেকটা আমরা যদি স্লাইড শো দেখি 2 নম্বরে আমরা একটু ভিন্নতর, অর্থাৎ টাকার পরিমাণটা একটু ভিন্ন করে দিয়েছি। এখানে লক্ষ্য করো সমাপনী মজুদের পরিমাণ দিয়েছি আমরা 40,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা, এবং বীমা কোম্পানি আছে আমাদের 60%। এখন এই 6,000 টাকা কি করতে হবে? প্রথমে আমরা যেটা বলেছি ক্রয় থেকে সমাপনী আগুনে বিনষ্টটাকে বাদ দিব, এবং সমাপনী মজুদ যেহেতু ওই আগুনে বিনষ্টটা কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? সমাপনী মজুদের মধ্যে। সেক্ষেত্রে সমাপনী মজুদের পরিমাণ হবে আমাদের 40,000 মাইনাস 6,000, 34,000 টাকা। কত টাকা হবে আমাদের? 34,000 টাকা। অর্থাৎ এইখানেও আমাদের চলতি সম্পদ হিসেবেও আমাদের সমাপনী মজুদ পণ্য চলে যাবে 34,000 টাকা। এখন ওই 60,000 টাকা 60%-এর যে কাজ, একটি কথা মনে রাখতে হবে যে আগুনে বিনষ্ট যতটুকু বীমা দাবি দিতে চাইবে ততটুকু চলতি সম্পদ, আর যদি যতটুকু দিতে চাইবে না ততটুকু হলো অপরিচালন ব্যয়। যদি পুরোটাই দিতে চাই তাহলে পুরোটাই হবে চলতি সম্পদ, যদি 1 টাকাও দিতে না হয় চাই তাহলে পুরোটাই হবে তোমাদের অপরিচালন ব্যয়। আমরা 3 নম্বর সমন্বয়ের দিকে একটু লক্ষ্য করব। সমাপনী মজুদ 20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে আমাদের 3,000 টাকা। কত টাকা অন্তর্ভুক্ত আছে? 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লক্ষ্য করতে হবে যে সমাপনী মজুদের পরিমাণ এখানে আমাদের 1টি দেওয়া আছে, এবং সে 1টির মধ্যে কি বলা আছে? অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। অব্যবহৃত মণিহারিটা কি? অর্থাৎ হলো বছর শেষে যে মণিহারিটা ব্যবহার না হয় না, অর্থাৎ হলো অব্যবহৃত রয়ে গেছে। এই অব্যবহৃত মণিহারি কাজ কি? আমরা যখনই বিশদ আয় বিবরণী করব তখন আমরা সমাপনী মজুদ যখন বের করব তখন সমাপনী মজুদের পরিমাণ হবে 20,000 মাইনাস অব্যবহৃত মণিহারি আছে আমাদের 3,000। তাহলে প্রকৃতপক্ষে সমাপনী মজুদের পরিমাণ হবে আমাদের 17,000 টাকা। কত টাকা হবে? 17,000 টাকা হবে। আমরা জানি সমাপনী মজুদ একদিকে যেমন বিশদ আয় বিবরণীতে আসে, অপরদিকে আমাদের চলতি সম্পদ হিসেবে চলে যায়। তাহলে চলতি সম্পদ হিসেবে আমাদের যাবে আবার কত টাকা? 17,000 টাকা। 17,000 টাকা। এখন এটা হলো সমাপনী মজুদের কাজ। অব্যবহৃত মণিহারির কাজটি কি? অব্যবহৃত মণিহারি সাধারণত 3 জায়গায় ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে অব্যবহৃত মণিহারির পরিমাণ কত? 3,000। এটি একদিকে যেমন প্রথমে বিশদ আয় বিবরণীতে সমাপনী মজুদ থেকে বাদ, দ্বিতীয়ত আমরা যখন আবারও অর্থাৎ হলো নিট লাভ এবং নিট ক্ষতি বের করব তখন রেওয়া মিলে যদি আমাদের, অর্থাৎ রেওয়া মিলে যে মণিহারি থাকবে সেই মণিহারি থেকে বাদ। আমরা আবারও বলি, অব্যবহৃত মণিহারি প্রথম কাজটাই হলো মণিহারির আয় বিশদ আয় বিবরণী থেকে মণিহারি খরচ থেকে বাদ এবং চলতি সম্পদ। আর যেহেতু সেটি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? সমাপনী মজুদের মধ্যে আছে, এজন্য সমাপনী মজুদ থেকে বাদ। তাহলে আমরা এই সমাপনী মজুদটাকে অব্যবহৃত মণিহারি কয়টি অংশ দেখলাম? 3টি। অর্থাৎ হলো প্রথমে সমাপনী মজুদ থেকে বাদ, এরপরে আবার মণিহারি খরচ বাদ, অব্যবহৃত
মণিহারি 3000, আবার এই পারে গিয়ে অব্যবহৃত মণিহারি চলতি সম্পদ হিসাবে 3000। লক্ষ্য করো, অব্যবহৃত মণিহারির কাজ কয়বার দেখলাম আমরা? 3 বার। প্রথমে কি দেখেছি? অব্যবহৃত মণিহারির বৈশিষ্ট্যটা একটু জানো, পরেটা। অব্যবহৃত মণিহারির বৈশিষ্ট্য হলো প্রথমে বিশদ আয় বিবরণীতে মণিহারি খরচ থেকে বাদ এবং চলতি সম্পদ। যেহেতু অব্যবহৃত মণিহারি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? সমাপনী মজুদের মধ্যে, যেন সমাপনী মজুদ থেকে বাদ। কখনো কখনো প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত থাকে, সে কাজটুকু একটুকু বলে দিই। এখানে যেমন সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিয়েছি, একইভাবে প্রারম্ভিক মজুদ থেকে প্রারম্ভিক মণিহারি থেকে মণিহারি বাদ দিব এবং এইখানে এসে মণিহারি খরচের সাথে প্রারম্ভিক মণিহারি যোগ হবে। আমি আবারও রিপিট করি, যদি প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি খরচ অন্তর্ভুক্ত থাকে, তাহলে প্রথমে মোট লাভ নির্ণয় করার সময়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুদ থেকে বাদ এবং নেট লাভ নির্ণয় করার জন্য মণিহারি খরচের সঙ্গে যোগ। আমরা এই সমাপনী মজুদের এই 4টে আইটেম দেখলাম। এরপরে আমরা দেনাদার নিয়ে একটু কাজ করব। একটু লক্ষ্য যদি করে থাকো তোমরা, যে দেনাদারের পরিমাণ, মোট দেনাদারের 2000 টাকা অবলম্বন করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর অনাদায়ী পাওনা 6% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। অনাদায়ী পাওনা আমরা জানি খরচ কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা আমরা দিব 2000 টাকা। এখানে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, অর্থাৎ দেনাদারের যে পরিমাণ দেওয়া থাকবে সেই দেনাদারের ওই পরিমাণ টাকা থেকে 2000 টাকা বাদ, অর্থাৎ হলো আমরা ধরে নিলাম দেনাদার 50,000, বাদ হলো আমাদের দেনাদার হলো আমাদের 52,000, বাদ দিলাম অনাদায়ী পাওনা যেটা সমন্বয়ে আছে 2000, এর উপর 6% যদি করি তাহলে পাবো 5 6 30, 3000 টাকা, অর্থাৎ হলো আমাদের 5000 টাকা। যদি অঙ্কে পুরাতন সঞ্চিতি থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, সেটি বাদ দিয়ে আমরা লাভ লোকসান হিসাবে দেখাই দিব। একইভাবে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, অর্থাৎ হলো চলতি সম্পদ করব, তখন চলতি সম্পদে দেনাদারকে দিব আমরা 52,000 টাকা, বাদ অনাদায়ী পাওনা আমরা দিব সমন্বয়ে আছে যেটা 2000 টাকা, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা তৈরি করেছি 3000 টাকা। আমরা মোট নেট দেনাদারির পরিমাণ হয়ে যাবে আমাদের 47,000 টাকা। 6 নম্বর এন্ট্রিটা আমরা একটু দেখতে চাই, আমরা একটু দ্রুত আগাতে চাচ্ছি, সমন্বয়গুলো আমি চাইবো শেষ করতে আজকে। মোট অনাদায়ী পাওনার পরিমাণ 12,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 9,000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে আমাদের 10,000 টাকা। আমি আবার এন্ট্রিটা পড়ি। অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া আছে 12,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে, পাওনা সঞ্চিতির পরিমাণ 2,000 টাকা দ্বারা হ্রাস অথবা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলের অনাদায়ী পাওনা, অর্থাৎ অঙ্কে একটি থাকবে, হয় হ্রাস অথবা বৃদ্ধি, আমি একটু দুটোই একসঙ্গে দিয়েছি। এবং অঙ্কে অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া আছে 9,000 এবং পুরাতন সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে আমাদের 10,000 টাকা। এর কাজটা আমরা কি করব? আমরা ঠিক অনাদায়ী পাওনা প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে আমাদের 12,000 টাকা, রেওয়া মিলে দেওয়া আছে আমাদের 9,000 টাকা। রেওয়া মিলে যে 9,000 টাকা আছে অনাদায়ী পাওনা, সেটি বিশদ আয় বিবরণীতে প্রথমে আমরা লিখব। মোট অনাদায়ী পাওনার পরিমাণ কত হবে? 12,000 যোগ নতুন অনাদায়ী পাওনা 3,000, তাহলে হলো কত আমাদের? দেখো শিক্ষার্থী বন্ধুরা, মোট যে 12,000 টাকা হওয়ার কথা, 12,000 টাকায় আমাদের হয়ে গেছে। এরপরে নতুন সঞ্চিতির কথা বলা হচ্ছে, অনাদায়ী পাওনার পরিমাণ 2,000 টাকা দ্বারা হ্রাস অথবা বৃদ্ধি।
এইখানে লক্ষ্য করতে হবে হ্রাস মানে বিয়োগ আর বৃদ্ধি মানে যোগ। কার সঙ্গে? আমি আবারও রিপিট করি, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি করতে হবে। প্রশ্নটা হলো কার সাথে? পুরাতন সঞ্চিতির সাথে। যদি হ্রাস বলে তাহলে যোগ নতুন অপাশা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে। পুরাতন সঞ্চিতি আমাদের দেওয়া আছে 10,000 মাইনাস 2000 সমান 8,000। আর যদি বৃদ্ধি বলে তাহলে হবে 10,000 যোগ 2000 সমান 12,000। পাবো আমরা 20,000 বা পুরাতন অপাশা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার আছে দেওয়া 10,000। লাভ লোকসানে চলে যাবে আমাদের নিট 10,000 টাকা। একইভাবে আমরা যখন ব্যালেন্স শিটে দেনাদার তৈরি করতে যাব তাহলে দেনাদারের পরিমাণ অঙ্কে দেওয়া নেই, আমি ধরেই নিলাম যে দেনাদারের পরিমাণ হলো 32,000 টাকা। আমাদের নতুন অনাদায়ী পাওনা 3,000, এটি বাদ যাবে এবং নতুন সঞ্চিতির পরিমাণ 8,000, আমরা ধরে নিলাম 33,000, তাহলে 31,000 টাকা। তাহলে আমার নেট দেনাদারের পরিমাণ হবে আমাদের 20,000 টাকা। আমরা এখানে দেনাদারটাকে ধরে নিয়েছি 31,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা যেটা 3,000, সে 3,000 টাকা বাদ দিলাম এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা এইখানে দিয়েছি 8,000, সেটাকে বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম 20,000 টাকা। আমরা এরপরে আমাদের যে আইটেমটা আছে আমরা একটু সুনাম এর মূল কাজটা একটু দেখব। সুনাম আর অধিহার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে, স্যার এটা একটু বিস্তারিত আলোচনা করবেন। সুনাম আমাদের একটু লক্ষ্য করে দেখো, আর্থিক অবস্থার বিবরণীটা আমরা লিখে নিলাম। অবস্থার বিবরণী আমাদের একদিকে থাকে দায়, অপর দিকে থাকে সম্পত্তি। প্রথম সত্যটা হলো শেয়ার দ্বারা সুনামকে অবলোপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার দ্বারা সুনামকে অবলোপন করতে হবে। আমাদের মূল কাজটি হলো, টেকনিকটা হলো, সুনাম আগে আমরা লিখে নিব সম্পদ পার্শ্বে, অধিহার লিখে নিব আমরা দায় পার্শ্বে। এখন ইনার কলামে সুনাম দিব আমরা, সুনামের পরিমাণ যেটা 20,000 আছে সেটা দিলাম, এইখানে দিলাম আমরা 15,000 টাকা। কত দিলাম? 15,000 টাকা। লক্ষ্য করতে হবে একটিকে দ্বারা অপরটিকে যখন অবলোপন করতে হয় তখন দুটোর মধ্যে যেটা সবচাইতে ছোট সেটা দুই পক্ষ থেকে বাদ দিতে হয়। আমি আবারও বলি, সুনামের পরিমাণ 20,000, অধিহারের পরিমাণ 15,000, দুটোর মধ্যে ছোট হলো 15,000। এই দুই পাশে দুটোকে বাদ দিয়ে দিব, অর্থাৎ বাদ অধিহার অবলোপন অধিহার অবলোপন হলো আমাদের 15,000, থাকবে আমাদের 5,000। ঠিক এইখানে লিখব সুনামের অবলোপন 15,000, আউটার কলামে 0। দ্বিতীয়টা আছে সুনামকে, একটু লক্ষ্য করতে হবে কি লেখা আছে, সুনামকে শেয়ার অধিহার দ্বারা অবলোপন করো। যদি সম্পূর্ণ অবলোপন না হয় তাহলে আয় ব্যয় দ্বারা অবলোপন করো। প্রিয় শিক্ষার্থী, এটির মতোই আমরা এই ক্ষেত্রে যেটা করব, এইখানে সুনামের পরিমাণ লিখব, সুনামের পরিমাণ লিখব অঙ্কে যেটি দেওয়া আছে 40,000, আর অধিহারের পরিমাণ দেওয়া আছে 25,000। প্রশ্নটা হলো যে সুনামকে শেয়ার অধিহার দ্বারা সম্পূর্ণ অবলোপন করো। আসলে আমরা যদি দেখি যে অধিহারের পরিমাণ 25,000, সুনামের পরিমাণ 40,000, পরিপূর্ণটা অবলোপন হয় না। সেক্ষেত্রে আরো অবশিষ্ট থাকে কত? আমাদের আরো 15,000 টাকা। যদি অবলোপন না হয় তাহলে আমরা কোথায় সেটা প্রয়োগ করতে বলা হয়েছে আমাদেরকে? আয় ব্যয় দ্বারা, অর্থাৎ হলো বিশদ আয়। আমাদের লিখতে হবে সুনামের অবলোপন 15,000 টাকা। এখন আমরা কি করব? এখান থেকে বাদ দিলাম 25,000, আউটার কলামে 0। এখান থেকে বাদ দিলাম 25,000,
থাকলো ইনার কলামে 15,000, বাদ অবলোপন যেটা আয় ব্যয় আমরা করেছি 15,000, আউটার কলামে 0। অর্থাৎ এইখানে একটু লক্ষ্য করতে হবে, সুনাম এবং অধিহার দুটোই হয়ে গেল 0। তৃতীয় শর্তটি একটু লক্ষ্য করতে হবে, সুনামকে সমান 2 অংশে শেয়ার অধিহার এবং আয় ব্যয় দ্বারা অবলোপন করতে হবে। এইখানে এই উদাহরণটাকেই যদি আমরা ধরি, তাহলে এখানে উপরের যে আমাদের সুনামের পরিমাণ আছে 40,000, একে 2 ভাগে ভাগ করব, করার পরে হবে 20,000 টাকা। সেক্ষেত্রে আমরা এইখানে অবলোপন দিব আমরা 20,000, আর এইখানে গিয়ে যেহেতু সুনামের থাকলো কত 20,000, এখানেও বাদ দিব 20,000, এইখানেও বাদ দিব 20,000, থাকবে আমাদের 20,000। এখানে আয় ব্যয়ের অবলোপন করেছি কত আমরা 20,000, এইখানে আয় ব্যয়ের অবলোপনটাকে আমরা 20,000 টাকা করলেই আমাদের দুই পারে সুনাম পাশে 0 আসলো, কিন্তু অধিহার পাশে আউটার কলামে যেহেতু 5,000 টাকা বেশি আছে, এই 5,000 টাকাকে আমরা দায়ী পাশে দিব। আমরা আয়কর সঞ্চিতি নিয়ে 1 মিনিট একটু কথা বলবো। আয়কর সঞ্চিতি লক্ষ্য করতে হবে প্রিয় বন্ধুরা, যে আয়কর এবং যদি রেওয়া মিলে আয়কর থাকে, একটু লক্ষ্য করতে হবে, রেওয়া মিলে যদি আয়কর থাকে তাহলে সংরক্ষিত আয় থেকে বিয়োগ, রেওয়া মিলে যদি আয়কর সঞ্চিতি থাকে সংরক্ষিত আয়ের সাথে যোগ, অথবা দুটোর যোগ বিয়োগ করে সংরক্ষিত আয়ের সাথে যোগ বা বিয়োগ করতে পারি। কিন্তু সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি দেওয়া থাকে আমাদের, তাহলে বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট লাভ থেকে আয়কর সঞ্চিতি বা অপরদিকে চলতি দায় বা ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে দায় পাশে প্রদর্শন করতে হবে। আমি আবারও বলি, কি বললাম, বিশদ আয় বিবরণীতে আয়কর সঞ্চিতি কর পূর্ব নিট লাভ থেকে আয়কর সঞ্চিতিবাদ এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে প্রদেয় আয়কর সঞ্চিতি নামে টাকাটুকু প্রদর্শন করতে হবে। অর্থাৎ দায় পাশে এসে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে এসে আমাকে দিতে হবে প্রদেয় আয়কর সঞ্চিতি। ঠিক এইভাবে একইভাবে আমাদের কর পূর্ব নিট লাভ থেকে আমাদের আয়করটাকে বাদ দিতে হবে। আমরা গতদিন একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের কাজটুকু আমি জানি না কারা করেছো, আমি একটু তোমাদের 2 মিনিট এটা দেখা দিতে চাই পুরো স্লাইড সাথে সমাধান করে। তোমরা আবারও একটু বসে একটু দেখে নিবা। অঙ্কটা হলো বলাকা লিমিটেড 100 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত মোট 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে কারবার শুরু করে 2019 সালের 31শে ডিসেম্বর। কারবারের অন্যান্য তথ্য রেওয়া মিল দেওয়া আছে। পরে যদি যাই, এদিকে লক্ষ্য করো, প্রারম্ভিক মজুদ, কল কবজা, ক্রয়, ইজারা সম্পত্তি, সুনাম, অনাদায়ী পাওনা, নিরীক্ষা ফি, আয়কর, প্রদত্ত বার্তা, নগদ তহবিল, দেনাদার, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, বেতন, মজুরি এবং বিক্রয় ফেরত। এই পারে আছে আমাদের মূলধন, পাওনাদার, বিক্রয়, সাধারণ সঞ্চিতি, তহবিল, সংরক্ষিত আয়, আয়কর সঞ্চিতি, প্রদেয় বিল, ক্রয় ফেরত, শেয়ার অধিহার, অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এখানে সমন্বয় দিয়েছি সমাপনী মজুদ থেকে শুরু করে। আমরা বিশদ আয় বিবরণী করতে গেলে প্রথমে বিক্রয় দিয়েছি, বিক্রয় ফেরত বাদ দিয়েছি, বিক্রয় পেয়েছি 2,95,000। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ যেটি ছিল সেটি ক্রয় থেকে ক্রয় ফেরত এবং আগুনে বিনষ্ট বাদ দিয়েছি। মজুরির সাথে বকেয়া মজুরি যেটি ছিল সেটি যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিয়ে আমরা পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয় 1,17,000 টাকা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পেয়েছি আমরা 1,78,000 টাকা। বিশদ আয় বিবরণের আরম্ভ পরিচালন ব্যয় আমাদের আছে, বেতন আছে, নিরীক্ষা ফি, প্রদত্ত বার্তা, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে, 11 বছর দেওয়া আছে কিন্তু তারিখটা দেওয়া আছে তার। লক্ষ্য করে দেখো তোমরা যে অঙ্ক দেওয়া আছে 1/1/18, অঙ্ক করতেছি আমরা 19 সাল, এই জন্য 1 সাল বাদ দিলে আমরা পাবো 10 বছর। এই জন্য 10 বছর দিয়ে করলে আমাদের আসে 10,000 টাকা। পরিচালন মুনাফা অর্থাৎ হলো 1,78,000 থেকে 1,05,000 বাদ দিলে পরিচালন মুনাফা পেয়েছি আমরা 73,000 টাকা। এরপরে অপরিচালন ব্যয় আছে, অপরিচালন আয় নেই, আগুনে বিনষ্ট, বীমা দাবি থেকে আমাদের কর পূর্ব মুনাফা 70,600 টাকা বাদ আয়কর যেটা সমন্বয়ে দেওয়া আছে
35,000 টাকা, কর পরবর্তী নিট লাভ পেলাম আমরা 35,600 টাকা। এরপরে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত নিট লাভ আয়কর সঞ্চিতি আমরা দিয়ে পেয়েছি 1,35,000, আয়কর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর দিয়ে পেয়েছি 66,600 টাকা। আর্থিক অবস্থার বিবরণী থেকে চলতি সম্পদ আমরা পেয়েছি 1,41,000, স্থায়ী সম্পত্তি পেয়েছি 2 লক্ষ টাকা, টোটাল 3,41,600, এবং দায়ী পাশে গিয়ে মূলধন এবং মালিকানা সত্ত্বের দাবি পেয়েছি আমরা 2,41,000 টাকা, এবং চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা পেয়েছি 1 লক্ষ টাকা, টোটাল হলো 3,41,600 টাকা, অর্থাৎ মোট সম্পত্তি 3,41,600 এবং মোট দায় হলো আমাদের 3,41,600। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় আবারও করবে, এটা আমার অনুরোধ থাকলো। পরিশেষে সময় যেহেতু শেষ, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাসে তোমরা ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনার মধ্যে থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদের কামিয়াবি করবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।